আদালত যখন আদেশ দেয় নাই তখন কিন্তু সে যে সমস্ত কাজগুলো করেছে সেটার বিরুদ্ধে যদি কেউ একটা সিগনেচার ভেরিফাই করতে পারতো বা কোনো একটা না না, আপনার আমি বলছি স্যার, তিনি দেখাতে বলছেন পারতো, জনাব জিলুর। রিপোর্ট সে সুমোটো একটা কেস করতে পারতো। আপনার দুর্নীতি দমন কমিশন যে কাজগুলো করে সেটা তাদের আইনে করে, সেটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু বেনজির আহমদের যে সমস্ত স্টেটমেন্ট এসছে অ্যাবাউট হিজ অ্যাক্টিভিটিস তার ভিতরে কিন্তু এক্সটর্শন আছে। যেমন আপনার এই আমাদের এমপি সাহেবের কাছ থেকে উনি জোর করে লিখিয়ে নিয়েছেন, দিস অ্যামাউন্টস টু এক্সটর্শন। এটা কিন্তু আপনার কগনিজেবল অফেন্স। দিস ক্যান রাইট। বি put in writing as an FIR and that can be taken in the এটা ফৌজদারি judicial অপরাধের মতো, conference হ্যাঁ। of this normal criminal procedure code. সুতরাং হুম। এইটা আর ওটার মধ্যে একটু পার্থক্য আছে, এটা আপনি ঠিক বলেছেন। কিন্তু দুর্নীতি মানে বেনজিরকে আটকানোর জন্য যদি কোনো এফআইআর সঠিকভাবে কেউ করতো তাহলে পুলিশের দায়িত্ব ছিল তাকে অ্যারেস্ট করা। জি। তার মানে যেমন পুলিশের এখানে আপনি ল্যাক অফ ডিউটি আপনি বুঝতে পারেন। হ্যাঁ, হতে পারে, হতে পারে অবশ্যই। জি, জি জনাব না, বেশ। এসপি মাহবুব স্যার যে কথাগুলো বলেছেন এটা ঠিকই আছে, আইনসম্মতভাবে ঠিক আছে, কিন্তু একজন সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে মানে মানে থানার ওসি মানে আগ বেড়ে মামলা রুজু করবে, তাহলে ওই থানার ওসির ঘাড়ে কতগুলো মাথা, মানে একটা দুইটা পাঁচটা না, কথাটা তাহলে ঠিক না, কয়েক আপনি হাজার যে মাথা। বলতেছেন যে বেনজির আহমদের তো কোনো ক্ষমতাই নাই, তাহলে তার সে যখন আইজি না, হি ইজ অর্ডিনারি পার্সন, তার বিরুদ্ধে আপনার ওই যারা গ্রিন সিগন্যাল পায় তারা যদি একটা এফআইআর করে তাহলে সে কোন পুলিশ কর্মকর্তা আসছে যে দেবে না, আমাকে বলেন। হ্যাঁ, না, সেটা কিন্তু কিন্তু সেটা আরেকটা জিনিস খুব লক্ষণীয়, আপনারা হয়তো ভুলে গেছেন, যখন তার বিরুদ্ধে কালের কণ্ঠে পত্রিকাতে যখন একদম পুরোপুরি বিশাল প্রতিবেদন আসলো এবং আলাদিনের চেরাগ পাওয়া গেছে বেনজির আহমেদের ঘরে, সকল বিবরণ দেওয়া হলো, এরপর কিন্তু কিছুদিন ঠিক সপ্তাহখানেক পর জনাব বেনজির আহমেদ নিজেই কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছেন। উনি হ্যাঁ, ওনার সেটা দিয়েছি। রাইট, তিনি বলেছেন যে এই অপরাধগুলির প্রমাণ যদি কেউ দিতে পারে সে সকল সম্পদ তিনি গিফট করে দিবেন, তিনি উপহার দিয়ে দিবেন, দাদা, সেটা কোনো বিটা করে। সেটা উনি অন্য এরপরেও কিন্তু দেখা অন্য যাচ্ছে সরকারের পক্ষ থেকে কোনো জন্য সংস্থা বলতে থেকেই পারেন, কিন্তু তার কিন্তু ব্যাপারে এসব ব্যাপারে কোনো ধরনের যাচাই করা হয়নি, তদন্ত তাৎক্ষণিকভাবে করা হয়নি। হুম। তাৎক্ষণিকভাবে যদি এন্টি করাপশন অথবা এন্টি করাপশন থ্রু সাম আদার মিন যদি কারো মাধ্যমে একটা তার বিরুদ্ধে এফআইআর করতো তাহলে তো অ্যাকশন তখন নিতে পারতো তারা। এই কথাটাই আমি বলছি। এফআইআর, এসব ক্ষেত্রে এফআইআর এমন একটা হেভি ওয়েট, একজন অপরাধী বলুন, একজন মানুষের বিরুদ্ধে সাধারণ কোনো মানুষ এফআইআর করবে সাধারণ জায়গা থেকে, এটা তো সম্ভব না। এটা করতে আমি তো করতে হলে সাধারণ করতে হবে সরকারের সাধারণ পক্ষ লোকদের থেকে। কথা বলি নাই কিন্তু, আমি কিন্তু একজন এসপি ব্যক্তির কথা মাহবুব বলি। স্যার, এসপি মাহবুব স্যার আপনি যে কথাটা বললেন এখানে এফআইআর না করলেও কিন্তু চলতো, কারণ অনুসন্ধানকারী কর্মকর্তার কাছে ক্ষমতা দেওয়া আছে যে যদি তিনি মনে করেন যে যার বিরুদ্ধে ইনকোয়ারি করা হচ্ছে তার সম্পদের পরিমাণ এত, সে পালিয়ে যেতে পারে, দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে, অথবা লুকিয়ে যেতে পারে, অথবা সম্পদ সরিয়ে ফেলতে পারে, তাহলে অনুসন্ধানকারী কর্মকর্তার কাছে যদি এরকম স্ট্রং এভিডেন্স থাকে তাহলে উনি আদালতে এটা না, উপস্থাপন করে তার সম্পদ ফ্রিজ করতে পারেন, যেটা আদালত থেকে আদেশটা নিয়েছে। তাহলে ওই ক্ষেত্রে এটা অনুসন্ধানকারী এটা কিন্তু কর্মকর্তা বলতে আপনি পারবেন যে যে উনি কথাটা পালিয়ে যেতে বলছেন, পারেন, দেশ ছেড়ে পালিয়ে আপনি যেতে যে পারেন, কথাটা ওনার শত বললেন, শত কোটি টাকা আছে। তাহলে জি, সেই ক্ষেত্রে আদালত থেকে একটা ওয়ারেন্ট আনতে পারতেন, অথবা আদালত ইমিগ্রেশনকে বলে দিতেন বা পুলিশকে বলে দিতেন বা স্পেশাল ব্রাঞ্চকে বলে দিতেন যে কোনো এয়ারপোর্ট বা কোনো স্থলবন্দর থেকে যেন সে এক্সিট করতে না পারে। সো তার জন্য যে এজাহার করা লাগবে বা কোনো কগনিজেবল অফেন্স বা এফআইআর করা লাগবে, মানে যেটা হয়েছে এটা দিয়েও সরকার এই কাজটি করতে পারতেন। এখন হ্যাঁ, অনুসন্ধানকারী এটা কর্মকর্তা তো এটি আপনি কেন করেন নাই সেটা সেটা আমাদের জানা নাই, হয়তো অনুসন্ধানকারী কর্মকর্তাই ভালো বলতে পারবে না। আরেকটি যেটা যে বিষয় আমার কাছে যেটা মনে হয় যে 100 কোটি টাকা, হুম। 100 কোটি টাকা উত্তোলন করে সরিয়ে ফেলা হয়েছে, এটা কি আদৌ কি সত্য, নাকি নাকি শেক্সপিয়ারের সেই বক্তব্য যে না, এটা তো আমাদের দুদক জীবন বলেছে, হলো এটা দুদকের রঙ্গমঞ্চ। স্টেটমেন্ট, দুদক এটা তো গিয়ে ওই এফডি, যে এফডি এটা গুলো তো করা আমরা হয়েছে। জানি না, আরেকটা কথা বলি আপনাকে, আরেকটা এটা তো কথা বলি গল্প, যার ব্যারিস্টার এটা তো জিল্লুর কেউ রহমান। জানে না। 83টা অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য বলা হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণ কোনো মানুষের 83টা অ্যাকাউন্ট হতে পারে? 250 বিঘা জমি, 250 একর জমি ওনার স্ত্রীর নামে পাওয়া গেছে। তা আপনি কি মানে কি বোঝাতে না চাচ্ছেন না, আমি জানি কিন্তু না। আপনাকে এতগুলি আপনাকে বক্তব্য অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আদালত আদেশ দিয়েছে, এটা তো আর কোনো পুলিশ ডিপার্টমেন্ট থেকে আদেশ দেয়, আদালত আদেশ দিয়েছে। আদালত, আপনি যে এখন কথা বলছেন এটা কিন্তু আদালতের আদেশের আগের কথা বলছেন। আদালত যখন আদেশ দেয় নাই তখন কিন্তু সে যে সমস্ত কাজগুলো করেছে
সেটার বিরুদ্ধে যদি কেউ একটা সিগনেচার ভেরিফাই করতে পারতো বা কোনো একটা না না, আপনার আমি বলছি স্যার, অফিস তিনি দেখাতে বলছেন পারতো, জনাব জিলু, রিপোর্ট রিপোর্ট সে সুমোটো একটা কেস করতে পারতো, তার জন্য কোনো অন্য কাউকে জিজ্ঞেস করা, ইনভেস্টিগেশন অফিসার যেখানে সুমোটো কেস। আপনি সুমোটো বলছেন, যেখানে এমপি সাহেব রানিং একজন প্রভাবশালী শেখ হাসিনার ক্লাসমেট, যেখানে সাহস পায়নি শুধু তাকে নিয়ে গিয়ে তাকে হাইজ্যাক করেছে, এই কথা বলার সাহস পায়নি, আর আপনি বলছেন সুমোটো অন্য কোনো ডিপার্টমেন্ট নিবে, এটা হয়? আরে ভাই, আমি তো আপনাকে আগেই বললাম, এরকম একজন এমপি উনি যদি এত ভয় পায়, তাহলে বাংলাদেশ তো সবাই ভয়ের চোটে তো তাহলে এই যে পালাই যাবে। আপনি যে প্রশ্ন করলেন, কাকে এই প্রশ্ন কাকে করবেন? আমার কাছে তো মনে হয় এই না যে এই প্রশ্ন মানে না, এই প্রশ্ন আপনি সরকারের কাছে করবেন, করবেন না কেন? অবশ্যই সরকারের করবেন। কাছেই করছি, সরকারের একজন প্রভাবশালী এমপি তো সাহস পায়নি এটা করতে। আমরা তো সরকার কেন সময় মতো ব্যবস্থা নিল না এই সুযোগ পেয়ে, বা সরকারই কি তাকে সুযোগ দিলে কিনা দেশ ছেড়ে চলে যাবার? রাজনৈতিক প্রশ্রয়টাই এখানে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে আলোচনার মধ্যে, যতটুকু বুঝতে পারছি সবকিছুই ইভেনচুয়ালি রাজনৈতিক একটা মানে কি বলবো এটাকে, একটা প্রশ্রয় আশ্রয় এবং ক্ষেত্র তৈরি করে দেওয়াটাই এখানে সবচেয়ে বেশি কারণ বলে সবার ইঙ্গিত দিতে চাচ্ছেন। অন্তত পক্ষে স্নিগ্ধা রেজওয়ানা এবং ব্যারিস্টার জিল্লুর রহমান সেভাবে বলতে যাচ্ছেন। সে জায়গাতে আপনি মনে করেন কিনা যে শীর্ষ পর্যায়ে আসলে রাজনৈতিক যে ল্যাকিংস গুলি আছে, এগুলি ঠিক না হওয়া পর্যন্ত এই দুর্নীতি চলবেই? ব্যাপারটা কি এরকম কিনা? না, আপনার সরকার প্রধান এবং সরকারের দ্বিতীয় ব্যক্তি তারা তো বলে সেখানে জিরো টলারেন্স আছে, সেখানে আমি তাকে কি করে দোষ দিব? কিন্তু জিরো টলারেন্সের যে ফলাফল দেখতে পারার কথা, সেটা কি আপনি দেখছেন কি না? সেটা আপনার ধরেন, আপনার যদি হিস্ট্রি দেখেন, 1971 থেকে যদি আপনি হিস্ট্রি দেখেন বাংলাদেশ পুলিশের, হুম। তাহলে আপনি একটু সিরিয়াসলি অ্যানালিসিস করলে দেখবেন সব ফ্রন্টেই কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে, এবং সেখানে আগে যে পরিমাণ দুর্নীতি ছিল বা ছিল না, তার অনেক পরিবর্তন ঘটেছে, এবং মানুষের আউটলুকেরও অনেক পরিবর্তন। আপনার দুর্নীতির প্রতি মানুষের যে ঘৃণা বিদ্বেষ, সেটা আগের চেয়ে অনেক বেড়েছে। এইটার মাধ্যমেই তো আপনার দেশকে অগ্রসর করে নিয়ে যেতে হবে, আদারওয়াইজ তো আপনার রেভলিউশন। দুর্নীতিতে তো যতটুকু স্নিগ্ধা রেজওয়ানার স্টেটমেন্ট শুনলাম, দুর্নীতিকে বরং সবাই নর্মালাইজ করেছে, যে দুর্নীতি আমাদের সাথে নর্মালাইজ থাকবে। না, নর্মালাইজ যদি করতো, তাহলে দুর্নীতি নিয়ে এত কথা আজকে বলতেন না আপনারা। না, এখন তো আমরা পরিমাণের উপরে ইয়ে করি, যেমন আমাদের সাবেক অর্থমন্ত্রী বলেছিল 2-3 হাজার কোটি টাকা কোনো ব্যাপারই না। এই পর্যায়ে তো আমরা তাহলে স্টেটমেন্ট। সেটা যখন আপনার অর্থমন্ত্রী বলেছিল, তখন বহু লোকে তাকে ধিক্কার দিয়েছে। এটা কেউ আপনার নোবডি টুক ইট লাইট। সুতরাং যে আপনার এই সামাজিক যে আপনার ঘৃণা বিদ্বেষ প্রকাশ করা, এইটা তো এখন মানুষ করছে। সুতরাং আপনার যারা এখন মাথার উপরে বসে আছে, নানান রকম দুর্নীতি করে টাকা পয়সা সংগ্রহ করেছে, তাদেরকেও একদিন কিন্তু আপনার দেশের মানুষের কাছে তাদের এই প্রশ্নের জবাব দিতে হবে। হুম। এই সময় কিন্তু আসছে। এখন তো সরকার বলছে, সরকারের যদি যে কোনো মন্ত্রী বলুন, শীর্ষ পর্যায়ে যে কোনো নেতাকে যদি জিজ্ঞাসা করে যে আপনাদের মধ্যে এখন, আপনাদের কাছে এখন চ্যালেঞ্জ কি, আপনারা তো দেশ উন্নয়ন করেছেন, দেশকে একদম সম্পূর্ণভাবে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছেন, কোনো সন্দেহ নাই, সবাই দেখছে এটা। সরকার পক্ষ থেকে উত্তরে বা প্রতিক্রিয়া একটাই বলে যে আমাদের এখন একটাই চ্যালেঞ্জ, সেটা হলো দুর্নীতিকে প্রতিরোধ করা এবং আর্থিক খাতে উন্নয়ন করা। এই যে দুর্নীতি একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, এই জায়গাতে মানে সরকারের আশ্রয় সেটা তো প্রশ্রয় যদি না থাকে, এটা তো এটা আপনার চ্যালেঞ্জ হতো। আপনার সারা পৃথিবীতে দুর্নীতি চ্যালেঞ্জ নাই কোথায়? দুনিয়ার প্রত্যেকটা রাষ্ট্রে তো দুর্নীতি যে চ্যালেঞ্জ। কারণ দুর্নীতিটা সবাই মুখে মুখে বলে, পছন্দ করে না, কিন্তু বিভিন্ন লেভেলে মানুষ দুর্নীতি পছন্দ করে বলে প্রশ্রয় আশ্রয় পায়। তো আপনার এখন লোক খুঁজে বের করতে হবে যারা দুর্নীতিকে কোনো অবস্থাতে প্রশ্রয় দিতে হবে, প্রশ্রয় প্রশ্রয় দিবে না। সেই লোকগুলো এই তো লোক আপনার খুঁজে খোঁজার বের ব্যাপারটাই হলো যে একটা সরকার ব্যবস্থা, সেই করতে সরকার হবে। হঠাৎ ব্যবস্থা করে যদি হঠাৎ করে সোশ্যাল সোশ্যাল যদি অ্যাওয়ারনেস করতে না পারে, হুম, সমস্ত মানুষকে যদি আপনি এটার সঙ্গে সম্পৃক্ত করতে না পারেন, তাহলে আপনি এটা জীবনেও আপনি এটা কমাতে পারবেন। হ্যাঁ। আজকে আপনি দেখেন, আপনার এই দেশে বিদেশে যে আপনার এই কোভিড এর যে তাণ্ডব গেল, তারপরে আপনার যে এই এই যে যুদ্ধ গেল, এবং আরেকটা যুদ্ধ সারা পৃথিবীর উপরে চাপিয়ে বসেছে, এইগুলো তো আপনার আপনার নর্মাল সিস্টেমকে ধ্বংস করে দিচ্ছে। আজকে বাংলাদেশে যে আপনার এই ফরেন কারেন্সির নর্মাল ফ্লোটা হচ্ছে না, দ্যাট ইজ অলসো ওয়ান অফ দি রিজন। আজকে এক্সপোর্ট ইম্পোর্টের মালামাল সঠিকভাবে আসতে করতে পারতেছে না, যার জন্য আপনার এক্সপোর্টের জন্য যে
মাল আপনি পাঠাবেন, তার পরিবর্তে যে আপনি ফরেন কারেন্সি আর্ন করবেন সেটাও বাধাগ্রস্ত হচ্ছে, আপনি যেটা পাঠাবেন সেটাও বাধাগ্রস্ত হচ্ছে। এই যে আপনার টোটাল এই ইউক্রেন ওয়ারকে কেন্দ্র করে সারা পৃথিবীর আপনার অর্থনৈতিক, রাজনৈতিক এবং অন্যান্য সিরিয়াস লজিস্টিক্যাল যে সমস্ত প্রবলেম আছে সেগুলো সবই তো বেড়েছে। আজকে আপনার নর্মালি যেখানে ইউক্রেন থেকে সারা দুনিয়াতে গম সরবরাহ করা হতো, আজকে সেই গম কোথায় যাচ্ছে, যেতে পারছি কিনা? তেল জি, আপনি না রাশিয়া সেটা থেকে সেটা তো ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু আমি যেটা মূল বিষয়টাতে শুনে আপনার কাছে এই অনুষ্ঠানটা শেষ করব। জি। জিনিসটা একটা টপসি টার্ভি অবস্থায় চলে গেছে। জি। এখান থেকে বেরোয় আসতে হলে বাংলাদেশ সরকারও তাদের নিজেদের অ্যাকিউমেন্ট ব্যবহার করতে হবে, তাদের আহ, দৃঢ়তা ব্যবহার করতে হবে, তাদেরকেও এই সমস্ত যেগুলো মানুষ খারাপ বলে সেগুলো থেকে বেরিয়ে এসে ভালোর দিকে ধাবিত হতে হবে। তা না হুম। হলে তো এই রাস্তাতে আপনি বাঁচাতে পারবেন না। জি। আহ, এখন যেটা সবচেয়ে বড় কথা হলো, আপনি মনে করছেন যে আহ, রাজনৈতিক যে একটা সংকট আছে সেটি আসলে কাটিয়ে উঠবার জন্য যে যারা পরিচালনা করে এবং এই ধরনের লোকদেরকে যারা আহ, যারা কন্ডাক্ট করে, যেটা ব্যারিস্টার জিল্লুর রহমান বলতে যাচ্ছেন, তাদেরও কি কোনো শুদ্ধিকরণের কোনো প্রয়োজন আছে কিনা, মানে রাজনৈতিক লেভেলে বা রাজ্য সরকার পর্যায়ে কোনো ধরনের। আপনাকে আমি একটা কথা বলেছি, কিন্তু আজকে যারা এইরকম সারা দেশের রাজনীতিকে দুর্বৃত্তায়িত করেছে হুম, তারা কি সবাই খুব সুখে আছে? হুম, এই যে জনমত তাদের বিরুদ্ধে প্রত্যেকদিন চলে যাচ্ছে, এটা কি তাদের জন্য খুব সুখকর অবস্থা, একটা অবস্থা? সেই অবস্থাটা কি সাস্টেন করতে দেয়া যাবে, না মানুষ এটা গ্রহণ করবে? আজ হোক কাল হোক এটা একটা বিস্ফোরণ ঘটবে, সেই বিস্ফোরণ ঠেকানোর জন্য তাদের নিজেদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তা না হলে তো এই দেশকে টেকানো যাবে না, সেই কথাটাই বললাম। জি। জি, আপনাকে ধন্যবাদ, আপনাদের চারজনকে অনেক অনেক ধন্যবাদ। জনাব ইসমাইল মাহমুদ স্যার, জনাব ব্যারিস্টার জিল্লুর রহমান, জনাব অধ্যাপক ফরহাদ হোসেন এবং জনাব স্নিগ্ধা রিজওয়ান, আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আবার আরেক অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আগামীকাল রাত ইনশাআল্লাহ। 30 মিনিটে দেখা হবে প্রিয় দর্শক। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি জানাচ্ছি। আসসালাম।